প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 4.1-এর 3 নম্বর অঙ্কটি আমরা দেখব। দেখেন, এখানে 2x প্লাস 3y ভাগ 4x মাইনাস 5x গুণন 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। তো আমরা জানি যে যদি 2x প্লাস 3y থাকে, প্লাস মাইনাসের হিসেবে কাউন্ট হবে হচ্ছে পদ। যেমন এখানে কয়টা পদ আছে? 2টা। তো এরকম আমরা এই রাশিটিতে দেখব যে কয়টা পদ আছে। 2x প্লাস 3y ডিভাইড 4x 5x গুণন 8y। এখন এখানে দেখেন যে এই যে 2x প্লাসের আগ পর্যন্ত শুধু প্লাস মাইনাস কাউন্ট করব, এই একটা পদ। তারপর হচ্ছে এই যে ভাগ আছে না, ভাগের আগে যেটা আছে পরে যেটা আছে, এই সব মিলাইয়ে হবে একটা পদ, কারণ এখানে ভাগের মধ্যে কিন্তু যোগ বিয়োগ নেই। তো এই পাশের যোগ থেকে শুরু করে এই পাশের যোগ পর্যন্ত আমি কি বুঝাতে পেরেছি? এইটুকু হচ্ছে এই যে ভাগ যেটা আছে, 2টা 3y এবং 4x মিলাইয়ে যে ভাগ, সেটা হচ্ছে একটা পদ। এরপরে গুণ ক্ষেত্রে আমরা বলছি যে ভাগ গুণ কিন্তু পদ হিসাবে কাউন্ট হবে না। এই বিয়োগের পর থেকে এই গুণ যে দুইটা পদ নিয়ে, যেমন 5x আর 8y, এই সম্পূর্ণটা মিলাইয়া একটা পদ। তাহলে রাশিটিতে কয়টা পদ আছে? এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে, 3টা পদ। মানে গুণ যদি থাকে, গুণের আগে এবং পরে যেটা থাকবে সব মিলাই একটা পদ। তো আপনারা লিখবেন যে রাশিটিতে 3টি পদ আছে। হ্যাঁ, এখন এরকম গোল গোল দাগ দিয়ে দেখানো লাগবে না, শুধু লিখবেন রাশিটিতে 3টি পদ আছে। এই 3 যে, এটা কিন্তু 3 দিতে হবে, কারণ বীজগণিত। যদি বাংলায় 3 লেখেন তাহলে কিন্তু হবে না। পদগুলো হলো, বলছে কি, দেখেন পদগুলো কি কি। তার মানে পদগুলো হলো 2x একটা পদ, তারপর হচ্ছে ওই যে ভাগ যতটুকু নিয়ে 3y ডিভাইড 4x এটা একটা পদ, তারপরে হচ্ছে 5x গুণন 8y এটা একটা পদ। এই সম্পূর্ণটা মিলাই কিন্তু একটা পদ। তার মানে আমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে দেখেন সহগ হচ্ছে কি রাশির পদ। আচ্ছা, এরপর হচ্ছে কি এখানে আছে, দেখেন 4 নাম্বারটা, রাশির পদ সংখ্যা নির্ণয় করো। এরপরে আমরা এখন এই পদ সংখ্যা নির্ণয় করব। দেখেন এখানে যোগ বিয়োগ কি আছে? নাই। তাহলে এই যে সব মিলাইয়ে যতটুকু দেওয়া আছে 7xy এটা একটা পদ। তার মানে লিখবেন রাশিটিতে একটি পদ আছে। এখন কি পদ আছে সেটা কিন্তু আমাদের কাছে জানতে চায় নাই। একটা পদ 7xy, ওটা দেখতেই পাচ্ছি। এর পরের অঙ্কটি দেখেন, এখানে কিন্তু যোগ আছে, প্লাস আছে 2a প্লাস b। তার মানে হচ্ছে 2a একটা পদ আর b হচ্ছে আর একটা পদ। তার মানে আপনারা লিখবেন রাশিটিতে 2টি পদ আছে। কি কি পদ সেটা যদি চাইতো তাহলে দিতেন 2a এবং b। এরপরে দেখেন 3 নম্বর অঙ্ক, রাশিটিতে কয়টি পদ আছে? এই যে মাইনাসের আগে একটা পদ, তারপরে এই যে 3y একটা পদ, কারণ এরপরে প্লাস আছে, 5z একটা পদ। তার মানে হচ্ছে রাশিটিতে 3টি পদ আছে। রাশিটিতে কয়টি পদ আছে? 3টি পদ আছে। এটাই কিন্তু অ্যান্সার, এগুলোই অ্যান্সার, আর কোনো কিছু হবে না। এটাই অ্যান্সার, উত্তর হচ্ছে এটা। রাশিটিতে কয়টি পদ আছে? রাশিটিতে একটি পদ আছে, এটাই অ্যান্সার। তো আমরা আশা করি বুঝতে পারছি। তো এর পরের অঙ্কে চলে যাব আমরা। এখানে দেখেন 4 নম্বর অঙ্কে বলছে রাশিটিতে কয়টি পদ আছে। দেখেন প্লাসের আগে একটা পদ, তারপরে 7x গুণন, কিন্তু গুণের মধ্যে যদি থাকে তাহলে এইটুকু মিলাই একটা পদ, আর হচ্ছে 3c ভাগ y এটুকু একটা পদ, কারণ এখানে মাইনাস আছে। তার মানে গুণ কিন্তু সহ আমরা একটা পদ ধরবো। তাহলে এখন আমরা জানি যে এখানে রাশিটিতে 3টি পদ আছে। শেষ, এটা হলো অ্যান্সার। এরপরে কি কি পদ আছে সেটা আমরা বলে দিতে পারবো। 5a 7b গুণন x, এই গুণ থাকলে কিন্তু পদ হিসেবে কাউন্ট হবে না, মানে গুণ সহ সব নিয়ে, তারপরে মানে সহজ কথা হলো যোগ আর বিয়োগ। আমি প্রথমে বলছি যোগ আর বিয়োগের ক্ষেত্রে পদ হিসেবে কাউন্ট করবেন। তারপর হচ্ছে এখানে কি আছে, এই দেখেন যোগের আগে একটা আছে, যোগের পরে একটা গুণ আছে, তাই এই দুটো নেব, আর এখানে একটা ভাগ আছে, তাই এই 3টা নেব। তার মানে রাশিটিতে
3টি পদ আছে। রাশিটিতে কয়টি পদ আছে? 3টি পদ আছে। হয়ে গেল। এরপরে আমরা 5 নম্বর অঙ্কে যাব। এটা অত্যন্ত সহজ। প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে আপনাকে প্রত্যেক পদের সহগ নির্ণয় করতে বলছে। তাহলে দেখেন, সহগ এখানে নির্ণয় করব কিন্তু আমরা সাংখ্যিক সহগ, মানে যেটা সংখ্যা। এই হলো বি হলো চলক, যেটার মান বের করি সবসময়, আর যেটা সংখ্যা থাকবে সেটা হচ্ছে সহগ। ঠিক আছে, তাহলে চলক আর সহগ। তো আমরা চলক আর সহগের প্রথম পর্বে সংজ্ঞা দিয়েছি। তো এখানে বি এর সহগ কত? 6b = 6 গুণন বি। লিখবেন বি যেহেতু চলক, অতএব বি এর সহগ 6। বি এর সহগ কত? 6। এটাই অ্যান্সার। এরপর হচ্ছে দেখেন এক্স ওয়াই, এখানে কিন্তু দুইটাই এক্সও হলো অজানা রাশি, ওয়াইও হলো অজানা রাশি। তার মানে হচ্ছে আমরা এখানে লিখব যে এক্স ওয়াই সমান কোনো কিছু না থাকলে 1 গুণ করা যায়। তার মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগ কত? এক্স ওয়াই এর সহগ 1, কারণ এখানে অন্য কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। এরপরে দেখেন 7ab, তার মানে হচ্ছে 3 নম্বর অঙ্কে আছে 7ab। 7ab = a আর b অজানা রাশি, তাহলে 7 গুণন ab। লিখবেন ab এর সহগ কত? 7। এটাই অ্যান্সার। হ্যাঁ, ab এর সহগ কত? 7। এরপরে আমরা দেখেন 2x আর 5ab, এভাবে যদি আলাদা আলাদা দেওয়া থাকে দুইটা পদ, তখন কিন্তু আপনারা লিখতে হবে এভাবে 2x = 2 গুণন x, আবার 5ab সমান হচ্ছে 5 গুণন ab। তার মানে লিখবেন যে 2 এর সহগ x এর সহগ 2। আর আমরা লিখব কি, এই ডান পাশে লিখলেই ভালো হবে, এটা কেটে দিলাম। x এর সহগ 2, কারণ কি x অজানা রাশি, আর a b এর সহগ 5। এখন এটা কিন্তু আলাদা করে অ্যান্সার লিখতে হবে, যেহেতু দুইটা পদ আলাদা আলাদা আছে, 2 এবং 5। ঠিক আছে, অ্যান্সার আলাদা করে লিখতে হবে, পাশে লিখে দিলে হবে না। এরপরে দেখেন একদম সেম, 2x = কত? 2 গুণন x, আর 8y = কত? 8 গুণন y। এখন আপনি এখানে লিখবেন যে x এর সহগ 2 আর y এর সহগ 8। তাহলে অ্যান্সার হবে কত? 2 আর 8। দেখছেন, সাংখ্যিক সহগ। আবার এটাও লিখতে পারেন আপনারা x এর সাংখ্যিক সহগ। পরের অঙ্কটায় দেখাচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে 14y। 14y = 14 গুণন y আর -4z, মাইনাস সহ কিন্তু। হ্যাঁ, তার মানে -4 গুণন z। এই মাইনাস থাকলে কিন্তু মাইনাসটা আগে নিতে হবে। তার মানে এখন আমরা লিখব y এর সাংখ্যিক সহগ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আশা করি বুঝতেছেন, সাংখ্যিক সহগও লিখতে পারেন। সাংখ্যিক কেন লিখলাম? সাংখ্যিক মানে সংখ্যা। তো প্রত্যেকটা জায়গায় যখন আমরা লিখছি এক্স এর সহগ, এখানে সাংখ্যিক সহগও লিখতে পারেন, কিন্তু প্রশ্নে বলা ছিল যে সহগ কত। হ্যাঁ, এর জন্য আমরা ডিরেক্ট সহগ লিখেছি, যে সংখ্যাই বোঝা যায়। = হলো 14। আবার জেড এর সাংখ্যিক সহগ, এবারে কিন্তু -4 দিতে হবে। কোনোভাবেই আপনি কিন্তু এখানে এই যে মাইনাসটা অ্যাভয়েড করতে পারবেন না। মাইনাস থাকলে অবশ্যই মাইনাস দিতে হবে। এখানে যদি এরকম মাইনাস থাকে, তবে মাইনাস সহ ওই সংখ্যাটা লিখতে হবে। অতএব অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 14 আর -4। এরপরে দেখেন 7 নম্বর অঙ্কটা আছে যে xy -12 xyz। এখন xyz কিন্তু অজানা রাশি, তার মানে -12 গুণন xyz। এখন আমরা লিখতে পারবো যে xyz এর সাংখ্যিক সহগ -12। শুধু হাফ লিখলে কিন্তু ভুল, -12। এটাই হলো আমাদের অ্যান্সার। তো এরপরে দেখেন এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। শুধুমাত্র এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে, মানে এক্স এর সাথে যেটা থাকবে সেটাই তার অক্ষর সহগ। মানে আক্ষরিক সহগ মানে সংখ্যা না, এবার অক্ষর। তার মানে এক্স = a গুণন এক্স। তার মানে এক্স এর আক্ষরিক সহগকে এই যে এই অক্ষরটা এ হলো এক্স এর আক্ষরিক সহগ। তার মানে এক্স এর
আক্ষরিক সহগ যখন আক্ষরিক কথাটা লেখা থাকবে বা সাংখ্যিক কথাটা লেখা থাকবে তখন সাংখ্যিক আক্ষরিক লিখবেন এরকম। তা আক্ষরিক যেহেতু লেখা আছে তার মানে আমি লিখছি আক্ষরিক সহগ কত এ, এটাই অ্যান্সার। তারপরে হচ্ছে দেখেন এক্সের এখানে কিন্তু এ এক্স প্লাস থ্রি, কিন্তু থ্রির সাথে কি এক্স আছে? নাই, তাহলে থ্রি কিন্তু আমরা নেব না। থ্রির সাথে এক্স নাই মানে থ্রি নেব না, শুধু এক্সের আক্ষরিক সহগ বের করতে বলছে, তার মানে আমরা এক্সের সাথে যা আছে সেটা নেব। তাহলে এ এক্সটাই শুধু নেব, এ গুণন এক্স, তার মানে এখানেও এক্সের, অতএব এক্সের আক্ষরিক সহগ কত এ, এক্সের আক্ষরিক সহগ এ। এই থ্রি কিন্তু নেব না কারণ সাংখ্যিক সহগ বলে না, আর এখানে থ্রির সাথে কোনো চলক নাই। এরপরে আমরা এ এক্স, দেখেন বিজেট আছে, বিজেটের মধ্যে কি এক্স আছে? নাই, শুধু তাহলে এ এক্স নেব, এ গুণন এক্স, তার মানে এক্সের আক্ষরিক সহগ কত এ, এখানেও এ, কিন্তু দেখেন পরপর তিনটা অঙ্কেই কিন্তু সহগ এ হয়ে গেল। তার মানে আমরা এই বি জেড নিতে পারবো না, কারণ আমাদের বলেই দিয়েছে প্রশ্নে যে এক্সের আক্ষরিক সহগ নির্ণয় করতে হবে, তার মানে এক্সের সাথে যে সহগটা আছে সেটা নির্ণয় করতে হবে। এরপরে দেখেন পি এক্স ওয়াই এর ক্ষেত্রে কি হবে? পি এক্স ওয়াই, তার মানে হচ্ছে এক্স বাদে আর যা আছে তা এক্সের সহগ, তার মানে পি ওয়াই গুণন এক্স লেখা যায়, কারণ এক্স বাদে আর যে দুইটা আছে এরা হলো এক্সের সহগ, এক্সের সাথে আছে গুণ আকারে। তার মানে আমরা লিখব অতএব এক্সের আক্ষরিক সহগ কত? পি ওয়াই, কারণ কি এই এক্সের সাথে পি ওয়াই গুণ আকারে আছে, এর জন্য এটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা 4.1-6 নম্বর দেখব। দেখেন লেখা আছে একটা কলমের দাম এক্স টাকা এবং একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। তাহলে একটা কলমের দাম কত? এক্স টাকা, আর একটা বইয়ের দাম হচ্ছে ওয়াই টাকা। তাহলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে একদম আপনি বুঝে বুঝে লিখবেন। দেখেন বই হচ্ছে ওয়াই, তা তিনটা বই মানে হচ্ছে কি 3y, তার মানে এখানে বোঝানো হয়েছে যে তিনটা বইয়ের দাম। হ্যাঁ, তাহলে 3y দ্বারা বোঝানো হয়েছে কত? একটা ওয়াই টাকা, তাহলে 3y, যে তিনটি বইয়ের দাম, ঠিক আছে, তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে। এরপরে আমরা তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে, এরপরে দেখেন এটা হয়ে গেল। এরপরে বলছে যে কলমের দাম এক্স টাকা, তার মানে হচ্ছে এই যে 7x দ্বারা কি বোঝানো হয়েছে? 7x দ্বারা 60টি কলমের দাম বোঝানো হয়েছে, তাই না? 7 গুণন এক্স, একটা কলমের দাম এক্স টাকা, তাহলে 60টি, এই যে এখানে লেখা আছে একটি কলমের দাম এক্স টাকা, তাহলে 60টি কলমের দাম, শুধু 60টি কলমের দাম লিখে দিলেও আপনার কোনো অঙ্ক ভুল হবে না। এই যে দ্বারা বোঝানো হয়েছে এটুকু না লিখে শুধু লিখে দেবেন যে 60টি কলমের দাম। এরপর হচ্ছে এক্স প্লাস 9y, এখানে দেখেন এক্স হলো, এক্সের সাথে কিছু নাই মানে 1 আছে, 1 ইন্টু এক্স মানে একটা কলমের দাম, একটা কলমের দাম কত? এক্স টাকা লেখাই আছে, তার মানে হচ্ছে একটা কলমের দাম এবং 9টা বইয়ের দাম, তাহলে এর কি যোগফল না মাঝখানে, তার মানে আমরা এখন এখানে যা দেওয়া আছে সেটাই লিখব, একটি কলমের ও 9টি, এভাবে 9ও লিখতে পারেন, 9টি বইয়ের দামের সমষ্টি কেন লিখলাম? এই যে যোগ আছে মাঝখানে, তাহলে সমষ্টি লিখতে হবে। এরপরেটা দেখেন 5টি কলমের দাম, আর হচ্ছে আপনারা এখন নিজেরাই পারবেন, 5টি কলমের দাম ও 8টি বইয়ের দামের সমষ্টি, এখানে কিন্তু 8টি বইয়ের দামের সমষ্টি হয়ে গেল, এই অ্যান্সার, এটাই অ্যান্সার। এই রাশি দ্বারা এটাই বোঝানো হয়েছে, কারণ এক্স টাকা হলে একটা কলমের দাম, তাহলে 5টি কলমের দাম 5x,
5টি কলমের দাম আর হলো 8টি, কিন্তু সমষ্টি কেন লিখলাম? মাঝখানে যোগ চিহ্ন তাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 6y, ওয়াই হচ্ছে বইয়ের দাম, তার মানে হচ্ছে 6টি বইয়ের দাম। খেয়াল করতে হবে ওয়াই হচ্ছে বইয়ের দাম, তার মানে 6টি বইয়ের দাম ও 3টি, এটা কিন্তু ও 3টি কলমের দামের সমষ্টি, দামের সমষ্টি শেষ। তার মানে হচ্ছে আমরা কিন্তু এটা এভাবে পেয়ে গেলাম যে কি কি বলছে সে তার উপর ডিপেন্ড করে আপনার এইটা লিখতে হবে যে এই রাশিটা দ্বারা কি বোঝানো হয়েছে। সমষ্টি কেন লিখছি? মাঝখানে যোগ চিহ্ন তাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা এই চ্যাপ্টারে শেষ করে দিব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।